গোয়েন্দা গল্প বাঙালিদের বরাবরই পছন্দের একটা বিষয়। আর গোয়েন্দা গল্প বলতেই প্রথমেই যাদের নাম মাথায় আসে তারা হলো ফেলুদা, ব্যোমকেশ বক্সী আর শার্লক হোমস। তবে আমরা মেয়েরাও কিন্তু এই গোয়েন্দাগিরি থেকে পিছিয়ে নেই। কেন বলছি? কারণ আজকে আমার সঙ্গে রয়েছে ডিটেকটিভ চারুলতার টিম। চলুন তাহলে আর দেরি না করে পরিচয় করে নিই। প্রথমেই রয়েছে অনুজয় দা, আর ডিটেকটিভ চারুলতার পরিচালক রয়েছে জয়দীপ দা, আর মিউজিক ডিরেক্টর প্রাঞ্জল দা। সবাইকে ওয়েলকাম। আমি ডিরেক্টর থেকে আগে জিজ্ঞাসা করব যে এই ডিটেকটিভ চারুলতার একটু স্টোরিটা যদি বলা যায়। আচ্ছা, সাধারণত তো এরকম ক্ষেত্রে খুব ছোট করে বলতে হয় এক লাইনে, এখন বোধহয় একটু বেশি সময় পাবো। তো চারুর যেটা ভাবনাটা আমাদের প্রথম আসে, আমার যে সহলেখক এই সিরিজে সৌমিত দেব, ও একটা ব্লগ লিখতো একসময় ফেসবুকে, সেটার নাম ছিল ফেলুদি। তো ফেলুদি পরবর্তীকালে সেটাকে আমরা যখন ভাবি যে না এটা নিয়ে সিনেমা বা সিরিজ করা যায়, তখন গল্পটাকে বানানোর কথা ভাবা হয় এবং সেইখান থেকে সেটাই এখন পরিবর্ধিত এবং পরিমার্জিত হয়ে ফাইনালি চারুলতায় এসে পৌঁছেছে। এবং এর পেছন মানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে করব, এটার একটা ব্যাপার হচ্ছে যে ফেলুদিটা খুবই বেশি করে ফ্যান ফিকশনটা বাংলায় একটু অপ্রচলিত, মানে চট করে শোনা যায় না। বিদেশে যেমন আমরা দেখেছি শার্লক থেকে ইনোলা হোমস হয়েছে, ইনোলা যে শার্লকের বোন, তার কথা গল্পে নেই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শার্লকের হয়তো এমন একটা বোন ছিল, সেও রহস্য সন্ধান করে। তো সেই রকম, বা এলিমেন্টারি বলে একটা সিরিজ আছে যেখানে ওয়াটসন মেয়ে হয়। তো সেই সব জায়গা থেকে সৌমিতের ভাবনাটা যে বর্তমান সময়ের কলকাতায় যদি শার্লক থাকতো এবং সে যদি মেয়ে হতো তাহলে ব্যাপারটা কেমন হতো, সেইখান থেকেই ভাবনাটার শুরু। এবং পরবর্তীকালে আমি মানে যেহেতু আমাদের যে ইউনিভার্সটা সেখানে ফেলুদার উপর অনেকটাই নির্ভরশীল, মানে ফেলুদার যে মজার চরিত্রগুলো, যেমন ধরো তোপসে হোক বা লালমোহন বাবু হোক বা মগনলাল মেঘরাজ হোক বা হাজরা, ভবানন্দ, এই যে সমস্ত বর্ণময় চরিত্র, তারা সকলেই এই গল্পটাতেও ঘুরে ফিরে এসছে, কিন্তু একটু অন্যভাবে, অন্য নামে। তো আমি সন্দীপ রায়ের কাছেও গেছিলাম এটার অনুমতি নেওয়ার জন্য। অনুমতি ওই অর্থে মানে আইনি অনুমতির কোনো ব্যাপার নেই, কিন্তু ওনাকে জানানোর একটা দায় আমার ছিল, যেহেতু আমরা সকলেই বাংলা গোয়েন্দা সাহিত্যের ফ্যান বয়, ফেলুদার ফ্যান বয়। তো সেই উনিও খুব স্পোর্টিংলি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেন। শুধু উনি আমাদের ফেলুদি নামটাই উনি বলেছিলেন যে তুমি পারলে বাকিগুলো যেরকম পাল্টে দিয়েছো এটাকেও পারলে একটু পাল্টে দিও। তো সেইটাকে সম্মান দিয়ে আমরা ডিটেকটিভ চারুলতা, এবং চারুলতাটাও যেহেতু সত্যজিৎ রায়ের ইউনিভার্সের মধ্যে থেকেই আমাদের নামটা বেছে নেওয়ার একটা ইচ্ছে ছিল, সেইখান থেকে চারুলতা। এবং চারুলতার আর একটা মজা হচ্ছে, চারুলতা সিগনিফাই করে একটা ফেমিনিন কোয়ালিটিকে। তো আমরা সাধারণত দেখি যে গোয়েন্দা গল্প হলেই মানে গোয়েন্দাগিরি পেশাটা সাধারণত আমরা অ্যাসাইন করি ছেলেদের, যেটা তুমি শুরুতেই বললে, সাধারণত একজন পুরুষের কথা মাথায় আসে। তো চারুলতা কিন্তু মানে মানে গোয়েন্দা ঠিকই, সে কিন্তু মহিলাও, মানে সে গোয়েন্দাগিরি করে বলে সে পুরুষালী হয়ে ওঠেনি। মানে নর্মালি আমরা একটা মেয়েকে টাফ হতে দেখলেই সে একটু ম্যানলি, ম্যাসকুলিন হয়ে যায়। আমরা খুব সচেতনভাবে চেষ্টা করেছি চারুলতাকে একজন নারী হিসেবেই দেখার, এবং সে তার যাবতীয় মেয়েলি দোষ গুণ সবটা নিয়েই সে গোয়েন্দাগিরিটা করে। এবং গল্পর যদি ওয়ান লাইনে বলতে হয়, তাহলে সে চারু একটি খুবই সাধারণ ছাপোষা গোয়েন্দা এজেন্সি চালায়। একদিন সে একটা কেস পায় যেখানে একজন মহিলা তাকে বলেন যে আগামী শুক্রবার তিনি মারা যাবেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে, সে একটা জঘন্য অপরাধ করছে, তার মুখোশ সমাজের কাছে খুলে দিতে হবে। তো চারু বলে যে আপনি যখন সবটাই জানেন আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? উনি বলেন যে না, আমি এক সপ্তাহ পরে মারা যাব। খুব স্বাভাবিকভাবে চারুর মনে হয় এটা পাগলের প্রলাপ, মানে ওটাকে উড়িয়ে দেয়। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে ওনার ভবিষ্যৎবাণী মিলে গেছে, এবং এইটার থেকেই যে রহস্যটা সূত্রপাত হয় সেটা মানে ইজ কোয়াইট আউট অফ দ্য লিগ ফর চারু। মানে চারু যে ধরনের, ও হয়তো আমাদের সাধারণ যে গোয়েন্দারা রয়েছে তারা কি কেস সলভ করে, বাড়িওয়ালা ভাড়াটে বা পরকিয়া বা বিয়ের আগে পাত্রপাত্রীর চরিত্র যাচাই, তো সেই সব কেস করতে করতে এই ধরনের একটা বড় কেস যে চারু হঠাৎ এরকম পেয়ে যাবে, সেটা ও ভাবতে পারেনি। সেটা এবার সেটা মানে যখন ঘটেই গেল, তখন সে সেটাকে কিভাবে ডিল করছে, একটি সাধারণ মেয়ে যে একেবারেই আমাদের গল্পের গোয়েন্দাদের মতো সুপারম্যান নয়, চারু খুবই সাধারণ ছাপোষা একটি মেয়ে, যে হয়তো আমাদের বাকিদের থেকে একটু বেশি বুদ্ধিমান, মাত্র পাশের বাড়ির মিষ্টি মেয়েটা। তো সে কিভাবে এই কেসটা ডিল করবে সেটা নিয়েই গল্পটা এগোয়। এরপর অনুজয়দার কাছে আসবো। এই চারুলতার গল্পে তোমার ভূমিকাটা নিয়ে যদি কিছু বলো। আমার ভূমিকাটা একজন ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন পুলিশ কর্তা বা পুলিশ অফিসার। কিন্তু এই সব বললে যে ছবিটা ভেসে আসে যে একটা মানে দোর্দণ্ড প্রতাপ সিংহামের মতো কেউ একজন আসছে, গাড়ির দরজা খুলে নামছে, এরকম কিছুই নয়। ভীষণ বাঙালি করণিকের যে মন, সেই মনটা এই চরিত্রটার মধ্যে আছে। এবং আমার ট্রেলারেও যেটুকু দেখেছি, সে খুব
মানে জীবন নিয়ে যে খুব খুশি এমন নয়, কোনো কিছুই তার ভাল লাগে না। এবং একজন মহিলা সে সমস্ত কেস সলভ করে দিচ্ছে, হ্যাঁ, ফলে সেইটাও তার খুব একটা সে খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবং এই ঘটনা চলতে চলতে বসও আবার মহিলা, হ্যাঁ বসও মহিলা, ফলে এইটা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। হ্যাঁ, সাধারণভাবে যে সমস্ত পুরুষদের আমরা দেখি সেই রকমই একটি পুরুষ, কিন্তু লোকটা কি এরকমই থাকবে, নাকি এই ঘটনাটা চলতে চলতে লোকটার কোনো পরিবর্তন হবে, লোকটা কি সমস্যার সমাধান করতে আগ্রহী হবে, চারুর সঙ্গে কি তার মানে পেশাগত জায়গায় একটা মিল হবে, নাকি মনোমালিন্য থাকবে, এই সবটা মিলিয়ে এই সিরিজটা। কারণ এই মানে এরকম গল্পের চরিত্র নিয়ে বেশি বলাটাও বিপদ, কতটা যে বলবো আর কতটা যে বলবো না, ফলে এই অবধি থাক আপাতত। থ্যাংক ইউ। এরপর আমি প্রাঞ্জলদাকে জিজ্ঞাসা করব যে একটা ডিটেকটিভের গল্প, সেখানে তদন্ত রয়েছে, খুন রয়েছে, রহস্য রয়েছে, গোয়েন্দাগিরিও রয়েছে, এই পুরো বিষয়টাতে মিউজিক্যাল জার্নি যেটা, সেটা কতটা এক্সাইটিং ছিল সেটা যদি একটু বলো। না, এক্সাইটিং তো বটেই, কারণ যে কোনো রকম থ্রিলারই মানে ডিটেকটিভ গল্পে তুমি যেগুলো বলে সবকটাই থাকে, তাহলে আলাদা কি হবে। তো এইটা যেখানে আলাদা সেটা হচ্ছে যে জয়দীপের সাথে এটা আমার সিরিজ ওয়াইজ বোধহয় থার্ড কাজ, অলক্ষিস থেকে শুরু হয়েছিল। তো ও খুব খুঁতখুঁতে, এরকম ডিরেক্টরও হয় সাধারণত, এরকমই বলে থাকে ডিরেক্টর সম্বন্ধে, কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে যে ও না মানে খুব কনফিউজ থাকে, যেটা খুব ভালো অ্যাকচুয়ালি। আমরা সাধারণত কনফিউশনটাকে আমরা ভাবি যে কনফিউশনটা নেগেটিভ ট্রেড, তা নয়। তো কনফিউজ থাকলে কি হয়, আমরা সবসময় ওপেন থাকি যে বুঝতে পারছি না এটা কি নাকি ওইটা, যদি আমরা জানি যে আমি এটাই চাইছি, তো সেটা যদি কখনো করে না। ও একটাদের ক্ষেত্রে তাই করে, আমি দেখেছি, আমি যেটুকুনি ফ্লো রেখেছি। যেমন অনুজয়, আমি অনুজয়কে বলছিলাম, এটা অপ্রাসঙ্গিকভাবে বলছি না বলে পারছি না, যে অনুজয়ের এটা ওর সেরা পারফরমেন্স লেগেছে আমার, ও যতগুলো আমি ওর সব কাজে আমি দেখেছি, এটা লেগেছে আমার একদম বেস্ট। তো যাই হোক, তো ও জয়দীপ তো এটা ছাড়ে, মানে যদি মিউজিকটা আমার ডিপার্টমেন্টও আমাকেই ফাইনাল কল নিতে দেয়, কিন্তু অ্যাজ আ ডিরেক্টর ও ওপেন থাকে, এটা বুঝতে পারছি না, আচ্ছা এটা করবো কি, ওইটা করবো কি, সেটা করবো কি, এটা জার্নি থাকে। এবং আমরা প্রত্যেকটা সিরিজের অনেক আগে থেকে আমরা মিউজিক নিয়ে আলোচনা হয়, যখন থেকে স্ক্রিপ্ট রেডি হয়, স্ক্রিপ্ট লক করলে আমাকে পাঠিয়ে দেয়, তখন থেকে আমরা আলোচনা করতে থাকি, তর্ক বিতর্ক চলতে থাকে। এইটার ক্ষেত্রে যেটাও করেছিল সেটা হচ্ছে যে এর আগে সিরিজটা ছিল রাজা রানী রোমিও, তাতে মিউজিকটা একদম অন্যরকম আমরা করেছিলাম, একদম অন্য জোনের মিউজিক করেছিলাম, যারা মানে আমি খুব প্রশংসাও পেয়েছিলাম অনেক স্তর থেকে আর কি। তো তারপরে ও ভাবছে যে এবারে কি রাজা রানী রোমিওকে ছাপাতে হবে, তাহলে কি। কিন্তু এই যে সিরিজটা, এইটা তো একটা প্যালেট, মানে রাজা রানী রোমিও ছিল একটা অন্যরকম গল্প, একটা পাল্প ফিকশন, তাতে অনেক রকম মানে দারুণ লোকেশন আছে, দারুণ লেয়ার আছে, পরতে পরতে চেঞ্জ হচ্ছে, এটা তা না। এটা মানে খুন হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, এই যে আমরা প্রথম থেকে একটা ইউনিডাইমেনশনাল এতে আমরা এগোচ্ছি, তো সেখানে আমার অত স্কোপ নেই। এবার সেই স্কোপের মধ্যে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে একটা নস্টালজিয়া থাকতে হবে, যে শার্লক বলো বা ফেলুদা বলো, তার একটা মানে ওই যে এলিমেন্ট, যাতে লোকে মনে করে ফেলুদার মতো, কিন্তু ফেলুদা নয়, মিউজিকটা শুনে মনে হচ্ছে ফেলুদা কিন্তু নতুন মিউজিক, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল, সেটা হচ্ছে এই যে ও যেটা বলে যে ফেমিনিজম থাকবে, যে মেয়ে গোয়েন্দা মানে কিন্তু ওর মানে ওরকম ম্যাচো পুরুষ নয় আর কি, মানে পুরুষ বিশাল ফাইটিং করছে কিন্তু মেয়ের মতো করে লড়ছে যখন, মানে অনুযায়ী যদি ফাইট করে, তাহলে যে বিজিএমটা আমি করবো ওর ক্ষেত্রে আমি করতে পারবো না, একটা গার্লি অ্যাপ্রোচ রাখতে হয় মিউজিকে। এইটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ, যে কারণে আমরা যখন মিউজিকটা করছি এবং গান, এই প্রথম জয়দীপের সিরিজে গান কম, মানে অন্য সব সিরিজে 4-5টা গান থাকে, এখানে একটাই গান, এবং সেই গানটাও আমরা একটা পুরনো ফোক গান অপার বলে, সেই গানটাকে আমরা রিকনস্ট্রাক্ট করেছি, একটু নতুন করে লিখেছি, নতুন, এবং স্নেহলিনা গেয়েছে, খুব ভালো গেয়েছে অন্যরকমভাবে। মানে এই ব্যাপারে জয়দীপের ব্রিফ ছিল যে ফোক হবে, কিন্তু গানটা ফোকের মতো গাইবে না। তো এটা একটা চ্যালেঞ্জ, এটা ফোক গান ফোকের মতো গাইবে না, এটা একটা বলা তো খুব ডিফিকাল্ট। এবং যে গেয়েছে, আমি আগের দিনই লক্ষ্য করলাম ট্রেলারে যখন ওকে সবাই বলছে গাইতে, ও যখন গাইছে কিন্তু আবার ফোক অ্যাপ্রোচই গাইছে, কারণ ওর তো গানটা তোলা ছিল, ওকে তো পুরো ওটা ভুলিয়ে 2 দিন ধরে আমরা ডাব করি। আমি লাস্টে এটা আমার ব্রিফ ছিল যে তুই ভাব যে এই শব্দগুলো তুই বুঝতে পারছিস না, মানে এই যে বাংলা শব্দ যেটা বলছিস সেটা তো মানে জানিস না, তো অন্য ভাষায় গাইছিস, তাহলে তুই কিরম করে গাইবি শব্দ না বুঝে, তাহলে শুধু তোর ফোকাস থাকবে সুরে, এবার তুই এরম করে গা। এরমভাবে আমি ডাব করেছি, অলরেডি ও জোন থেকে বেরিয়ে গেছে। এখন যখন ওকে মিডিয়া গাইতে হচ্ছে, আমি দেখছি অপার যেরকম করে ফোক গায় সেরকম করে গাইছে, তাই পুরো ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং। এবং অলরেডি ট্রেলারের মিউজিকে আমি মানে খুবই আমরা ভালো, মানে ট্রেলারটাও সম্বন্ধে আমরা খুব পজিটিভ ফিডব্যাক সবার কাছ থেকে পাচ্ছি, মিউজিকটা নিয়েও পাচ্ছি। এই মিউজিকটা যেটা আমি বলবো এক কথা, সেটা হচ্ছে যে ওই নস্টালজিয়া ফেমিনিজম ব্যাপারটা রেখে একটা নতুন ধরনের কিছু করার চেষ্টা করছি। নতুন ধরনের সবাই সবসময় নতুন ধরনের করার চেষ্টা করে, নতুন তো আমরা কিছু করতে পারি না, সবই হয়ে গেছে,
তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করি নতুন এলিমেন্ট কিছু বার করা, যেটা শুনে একটু মনে হবে বাহ এটা তো একটা ইন্টারেস্টিং লাগছে। এই ফ্যাক্টরটা আমরা মনে করছি হয়তো হয়েছে, বা বাকিটা তো রিলিজ করার পর দর্শক শ্রোতারা বলবে। এখনো অবধি আমাদের কাছে যা ফিডব্যাক, যে মানে মিউজিকের ক্ষেত্রে বা ট্রেলারের ক্ষেত্রে মানে খুবই পজিটিভ, সেটা আর কি। আমরা একটু খুশি আর কি। হ্যাঁ, আপাতত আমরা খুশি, বাকিটা সিরিজ বেরোলে তখন বোঝা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ডিরেক্টরকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, যে চারুলতা হিসেবে সুরঙ্গনাদিকে কেন, মানে স্পেশাল বিষয়টা কি সেটা যদি একটু বলো। হ্যাঁ, এবার এইটা যেটা প্রাঞ্জল বললো যে আমি খুব কনফিউজড, সেটা এক্ষেত্রে কাস্টিংয়ের ক্ষেত্রেও হয়েছিল যে আমি খুবই কনফিউশনে ছিলাম যে কাকে নেওয়া যায়। কেননা গোয়েন্দা বলতে আমাদের একটা টিপিক্যাল চেহারা প্রথমেই মাথায় আসে, যে খুব শানিত হবে এবং খুব মানে কি বলবো একটা মাচো চেহারা হবে আর কি। তো সেটাকে একটা সময় গিয়ে স্ক্রিপ্টটা কমপ্লিট হওয়ার পর আমরা মানে মনে হয় আমার যে না, এটা আসলে একটা পাশের বাড়ির মেয়েরই গল্প, তো সেই মেয়েটার জার্নি। তো সেক্ষেত্রে তার মানে সুরঙ্গনের চেহারার মধ্যে না একটা নরম সরম পাশের বাড়ির মানে মিষ্টি একটা বাঙালি মেয়ের ব্যাপার মানে ভাব আছে। প্লাস প্রাঞ্জল আর একটা জিনিস যেটা বললো যে নস্টালজিয়া, মানে গোয়েন্দা গল্প মানেই বাঙালির কাছে নস্টালজিয়া, বিশেষত আমাদের যেহেতু ফ্যান ফিকশন। তো সেক্ষেত্রে চেহারায় সাবেকিয়ানাটাও যেটা সুরঙ্গনার ভরপুর রয়েছে, তো সেই সাবেকিয়ানাটাও একটা ফ্যাক্টর। তবে এইসব কিছুর পরেও প্রাথমিকভাবে ওর অভিনয়ের জন্য, কারণ আমি অনেককেই অডিশন করতে বলেছিলাম, আমি মোটামুটি একটা ভেবেও ছিলাম যে তাদের মধ্যে একজনকে পছন্দ হয়েছিল। সুরঙ্গনা একদম লাস্ট মোমেন্টে অডিশনটা পাঠায়, কিন্তু যখনই ওর অডিশনটা দেখি, এবং আমিও খুব আমার মনে হয়েছিল যে বোধহয় সুরঙ্গনা এটাই যাবে না, কারণ আমি তো ওকে ওপেন টিপাইস্কোপ থেকে দেখছি। ওর এই যে ধারণাটার কথা আমি বলছি, যে সবাই ওকে সম্পর্কে যেটা দূর থেকে দেখে ধারণা হয়, ঠিকই ধারণা হয়। তো আমার ফলে মনে হয়েছিল যে সুরঙ্গনা বোধহয় ওইটাই হয়ে থাকবে। কিন্তু যখন ও অডিশনটা দিল, আমার ম্যাজিকের মতো মনে হলো যে এই তো চারুলতা হয়ে গেছে, মানে এটা মানে ওরা লুকও না বানালে চলে, আমার আর ব্রিফও না দিলে চলে, ও অডিশনে যেটা করছে সেটাই আমার মনে হচ্ছে অলরেডি ও চরিত্রটা হয়ে গেছে। সেটা মানে খুবই ঘটনাচক্রে মাঝে মাঝে হয় হয়তো কাস্টিংয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে হয়েছে। এবং মানে আমি ভাগ্যবান যে সেটা ঘটেছে, এবং বাকিটাও ফলে খুবই সহজে উতরে গেছে। মানে সুরঙ্গনা যেটা করেছিল যে ও অডিশন দেওয়ার সময় তো একটা সিন পেয়েছিল, কিন্তু সেই একটা মাত্র সিন থেকেই ও চরিত্রটাকে সাথে কোথাও রিলেট করতে পেরেছিল বা কানেক্ট করতে পেরেছিল। তার ফলে যেটা হচ্ছে যে গোটা স্ক্রিপ্টটাই ও খুব মানে ও চারুলতা হয়েই ছিল আর কি। মানে তার জন্য আমাদেরকে মানে কি বলবো মেকিং এর দিক থেকে, হ্যাঁ, ডিরেক্টরকে বা বাকি সমস্ত মানে সকলে মিলে তো একটা ছবি তৈরি হয়, কিন্তু সুরঙ্গনার ক্ষেত্রে ওর 90% কাজও নিজেই করে রেখেছিল আর কি। মানে ওর প্রস্তুতিটা তেমনই ছিল, ফলে বাকিদেরকে খুব একটা বেশি বেগ পেতে হয়নি। ওর কো অ্যাক্টরদেরও সুবিধা হয়েছে নিশ্চয়ই, সেই কারণে সেটা অনুযায়ী বলতে পারবে। এবং সেটা শুধু সুরঙ্গনার ক্ষেত্রে নয়, আমার সমস্ত অভিনেতাদের ক্ষেত্রেই সেটা হয়েছে, যে সকলেই এত ভালো। তার ফলে মানে না হলে সেটা যদি না হতো, আসলে আমাদের তো এই বিলাসিতা নেই যে আমরা একটা শট 5 বার টেক করতে পারি, বা পছন্দ না হলে আবার শ্যুট করতে পারি। তো এইসব ফলে আমাদেরকে যে মানে কি বলবো পরিকাঠামো বা সিস্টেমের মধ্যে কাজ করতে হয়, যে সময়ের মধ্যে শুটিং করতে হয়, তো সেখানে অ্যাক্টরদেরকে এবং টেকনিশিয়ানদেরকে এতটাই প্রফেশনাল, এতটাই নিখুঁত হতে হয়। তো আমি ভাগ্যবান, আমি সেরকমই একটা কাস্টিং গ্রুপ পেয়েছিলাম এক্ষেত্রে। আমিও মানে সুরঙ্গনার সঙ্গে আরেকটি সিরিজ আমি পাঠ করেছিলাম, কিন্তু সেটাতে না ওরকমভাবে সরাসরি সংলাপের আদান প্রদান ছিল না, বা মানে কিছুই আদান প্রদান ছিল না। একটা সিন ছিল ওর সঙ্গে, এবং সেটা ওই 5 জন আছে, সেখানে সুরঙ্গনা আছে। ফলে আমার সঙ্গে এইটা আর কি প্রথম পাঠই ওর সঙ্গে আমি এরকম হ্যাঁ, এটা ওর সঙ্গে আমার প্রথম পাঠ। যেটা জয়দীপদা বলছিল যে একটা মানে সেই জয়দীপদার কথাগুলো বলেই আমি আর গোটা সময় নষ্ট করছি না, কিন্তু গোয়েন্দা বললেই এক ধরনের চরিত্রায়নের কথা আমাদের মনে হয়। আমাকে এক্ষুনি গোয়েন্দা করতে বললেও আমি সেটা করবো, গলা একটু ভারী টারি করে চিন্তা হচ্ছে এসব করবো। কিন্তু এই যেটা সুরঙ্গনার ক্ষেত্রে আমি যেটা পাঠ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যে গোয়েন্দার ওই ভার নিয়ে একজন চরিত্রায়নটা করছেন না, তিনি তার যে চরিত্রায়নটা সেইটা একটা ঝরঝরে নতুন একটা চরিত্রায়ন হয়ে আছে। এবং আরেকটা যেটা অভিনয় করতে গিয়ে আমার খুব ভাল লেগেছে, যে সাধারণত কি হয় মানে সিনটা করার পর মনে একটা রিহার্সড ঘটনা ঘটে গেল, মানে ডায়ালগগুলো 5টা পরপর ঠিক আছে আমরা বলে দিলাম, তার অতিরিক্ত কিছু যেটার জন্য আমার মনে হয় নির্দেশক অপেক্ষা করে থাকেন, যেমন একটা কিছু ঘটবে যেটা কোথাও লেখা নেই, যেটা কোথাও বলা নেই, কেবল ওই দুটো অভিনেতা অভিনেত্রীর জন্যই ঘটলো, সেটা আবার অন্য দুজন করলে অন্য কিছু ঘটতো। ফলে সেইটা ওর সঙ্গে পাঠ করতে গিয়ে আমার প্রায় প্রতিটা দৃশ্যে ঘটেছে, যেটা আগে থেকে দুজনেই ভাবিনি। পাঠ করতে গিয়ে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে, যেটা হয়তো মাস্টারে হলো, জয়দীপ বলছে কিন্তু ক্লোজে করিস, ক্লোজে করতে গিয়ে দেখছি আর হচ্ছে না, কারণ ওটা ওইখানেই ঘটতে হবে, মানে ওই মুহূর্তটাতেই ঘটেছে আর হ্যাঁ।
ফলে যেটা আমি বুঝলাম যে ওখানে ক্লোজটা মা কালীর ভোগে লেগে গেল, ওটা তো আর হবে না, মানে মাস্টারটাই থাকবে। ফলে এইরকম কিছু মজা হয়েছে প্রায় প্রত্যেক সিনেই, মানে এটা খুবই ম্যাজিক্যাল। আমি এটাই বলছি যে এটাও তো অভিনেতাদের সবসময় ঘটে না, কিন্তু ওর এবং সুরাঙ্গনার সিনগুলো প্রায় প্রত্যেকটাতেই এরকম কিছু ম্যাজিক্যাল এলিমেন্ট রয়েছে, যেটা সত্যি মানে স্ক্রিপ্ট লেখার সময় আমরা ভাবিনি যেটা এরকম হতে পারে। কিসের বলো? ডিটেকটিভ চারুলতার সঙ্গে কাজ করে হয়েছে। আমি তো ওদের মতো ফ্লোরে ছিলাম না, 2-1 দিন গেছিলাম, তো ফ্লোরের এক্সপিরিয়েন্সটা আমি খুব একটা কিছু বলতে পারবো না। তো আমি যেটা বলছিলাম বেসিক্যালি আমার তো পোস্টের কাজ, মানে সিরিজ করে যখন আসে তারপর আমি তো পুরো সিরিজটি আমার অনেকবার দেখা হয়ে গেছে। তো যেটা অন্য যেটা বলছিল যে মানে একটা সব কিছু ক্লিক করার ব্যাপার থাকে। ভালো স্ক্রিপ্ট তো অনেকেই হয়, ভালো ডিরেক্টর অনেকেই হয়, ভালো অ্যাক্টারও সবাই কম বেশি সবাই ভালো অভিনেতা। আমি প্রফেশনাল কাজ করি, প্রফেশনালি সবাই আমরা প্রফেশনাল বলেই আমরা এই পেশাতে এসেছি, কিন্তু তারপরেও একটা এক্সপেক্টার থাকে ক্লিক করে। সেটা আমি দেখলাম যে জয়দীপের সাথে কাজ করে প্রত্যেকটাতেই আমার সেটা হচ্ছে মনে হচ্ছে, এটাতেও হয়েছে। এবং থ্যাঙ্কস টু দ্য অ্যাক্টার্স, মানে সুরঙ্গনা এবং অনুজয়, আমি তো যেটা একটু আগে বললাম অনুজয়ের পারফরমেন্স নিয়ে, ওদের দুজনে যখন সিনটা আছে না আমরা ওয়েট করছি, মানে আমাকে যে অ্যাসিস্ট করে সে ওয়েট করে এবার হবে, তো আমরা ওয়েট করি এবার ঢুকছি বা একটা ম্যাজিক হবে। এটা গোটা সিরিজ জুড়ে আছে, মানে ওরা সুরঙ্গনা যে অনস্ক্রিন যে কেমিস্ট্রিটা সেটা ভীষণ ইন্টারেস্টিং। এবং আমার মিউজিক করতে খুব সুবিধা হয়েছে। আমি অনুজয়কে বলি যে তোকে যারা মিউজিক করে যেটা শুনবি, তো এটাই অভিজ্ঞতা। মানে আর কিছু আর আমার তো আর কোনো ফ্লোরে যায়নি বলে গেছিলাম, ফ্লোরে গেছিলাম। হ্যাঁ ফ্লোরে যেটা আমি একটা বলতে পারি সেটা যে জয়দীপ খুব ঠান্ডা মাথার ছিল, না হলে মানে আমি মানে এই যে আমরা যেটাও বলবো যে আমাদের তো একটা খুব টাইম কনস্ট্যান্ট থাকে, বাজেট কনস্ট্যান্ট থাকে, তার মধ্যে শর্ট নেওয়া এই নেওয়া, মানে এটা একটা বিশাল একটা বড় মানে যোগ্য আর কি। সেইখানে আমি আগে অলোক কিচেন গোয়াতে আমি অনেক বেশি সেটে ছিলাম, কারণ আমি ওখানে একটা ক্যামিও করেছিলাম যেখানে আমি সেটে ছিলাম। তো আমি দেখলাম যে এই যে পুরো ব্যাপারটা কর্মকাণ্ডটা জয়দীপ এত ঠান্ডা মাথায় ম্যানেজ করে, এটা একটা বড় গুণ। এবং এইটা তো মানে ইটস এন এক্সটেনশন অফ, মানে এটাও ইচ্ছে করে করছে না যে আমি ঠান্ডা রাগ হচ্ছে কন্ট্রোল করছি, তা নয়। কিন্তু এইটার পার্ট, যে পার্টটা যে বললাম কনফিউজ, যে পার্টটা ও না সবাইকে স্পেস দেয়, জায়গা দেয়, যার ফলে পুরো শুটিং নাহলে অনেকে বিশ্বাসই করতে পারবে না হয়তো যে এই শিডিউলটা এরকম ভাবে এত তুলে চলছে এবং এরকম পারফরমেন্স নিয়ে। এমন না যে ওখানে কোথাও কম্প্রোমাইজ করতে হয়েছে। মানে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম রিসেন্টলি, তাতে একজন বিদেশি একটা ইন্টারভিউ, তাতে আমি বলছি যে আগেকার দিনে কি হতো যে যত মিউজিক হতো না তোর বলো অডিও লেভেলের সিইও ছিল, তারা কি করতো, তারা না সব কেউ MBA পাস করা ছিল না, সব বুড়ো বুড়ো লোক থাকতো এবং তারা খুব কনফিউজ থাকতো যে এটা কি নতুন কিছু, এত ব্যান্ড আমরা 90s শুনেছি, 80s এত নতুন নতুন ব্যান্ড এসছে, তারা বিটেলস হতেন, যে ওরা বুঝতে পারতো না গানটা চলবে কিনা। ওদেরও যে খুব ভালো লাগতো তা নয়, সবসময় একটু অন্যরকম, এটা কি চলবে, মনে হয় চলবে না, চলতে পারে, আচ্ছা দেখি। এখন আমাদের কি হয়েছে, এখন তো আমরা পুরোটাই একটা MBA পাস করে আমি বসে আছি, আমার হাতে ক্ষমতা আছে, আমি বলছি না এটা চলবে না। এইটা জয়দীপের মধ্যে নেই, যে কারণে জয়দীপের মিউজিকটাও একটু অন্যরকম হয়, ম্যাজিক মোমেন্ট যেটা ও বলছে যে ম্যাজিক্যাল মোমেন্ট সেটা একটু বেশি হয়, এবং পুরো ব্যাপারটা খুব শান্তিপূর্ণ, খুব স্মুথলি হয়, মনে হয় না যে এটা যুদ্ধ হচ্ছে, সবাই খুব এনজয় করে। কিন্তু একই মানে চাপটা প্রচণ্ডই, ওই হয়তো সারা রাত থেকে শুটিং হচ্ছে বা সকাল থেকে হচ্ছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে, এটা ভুল করছে, এটা ছড়াচ্ছে। এইটা আমি যেটা দেখলাম যে এইটা জয়দীপের ইউনিটে অলক্ষিজেও দেখলাম, রাজনের মধ্যে দেখেছি, এখানেও দেখলাম যে এইটা একটা দারুণ জিনিস, যেটা আমি খুব এনজয় করি। যদি আমি খুব কম সময়ের জন্য গেছিলাম, কিন্তু এইটা একটা বলার মানে এটা বলা উচিত মনে হলো যে এইটা হয়, যেটা আমি দেখি অন্য শুটিং সবসময় হয় না। আসল কাজটা হচ্ছে যে ভালো ভালো টেকনিশিয়ান এবং আর্টিস্টদেরকে নিয়ে তাদেরকে তাদের মতো কাজ করতে দাও, এইটুকুই ব্যাপার। মানে তারা মানে প্রত্যেকেই প্রত্যেকের কাজটা জানে, ফলে আমার খুব একটা কিছু করার থাকে না, ফলে আমার মাথা ঠান্ডাই থাকে, এইভাবেই হয়ে যাবে না। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে জয়দীপদা এমনি যেটা প্রাঞ্জলদাও বলছিল যে অভিনেতাদের খুব মারাত্মক কিছু ব্রিফ দেয় না, যে এইখানে কিন্তু তুমি প্রতিদিন সকালে জানি না তো, আমি বলছি আমার তো কোনো ধারণাই নেই যে অভিনয়টা কিভাবে করা উচিত। না, বলছি যে সকালে উঠে তুমি একটা সারেঙ্গি শুনে আসবে, মনটা প্রস্তুত, এরকম কিছুই বলে না, বরং কিছুই বলে না। তো কি মনে হচ্ছে, জয়দীপদাই জিজ্ঞেস করে সিটকে এমনি কি মনে হচ্ছে, তুই একটু বল আমি শুনি, এরকম হয়। কিন্তু এই জায়গাটাতে তখন আমি নিশ্চিত ছিলাম যে এইখানে একজন কাউকে আমাকে বাঁধতে হবে, তার কারণ এই পার্টটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এই লোকটা এমনিতে একটুখানি ভোঁতা বুদ্ধির লোক, সাধারণভাবে খুব তুখোর বুদ্ধি সম্পন্ন লোক, লস্কর নয়। এবার এই ধরনের ফুলটস বল অভিনেতা পেলেই সব বলে 6 মারতে যায়, হ্যাঁ, বলে সেটা একটা মোটা দাগের একটা ঘটনা ঘটে যেতে পারে। সেইটা জয়দীপ দামায় খুবই সুন্দর করে বেঁধে রেখেছিল। মানে একটা মনিটর হলো, জিজ্ঞেস করলাম যে কেমন হলো, খুবই ভালো হলো, একটু কমিয়ে দে। তো ফলে এইটা আমি বহুবার শুনেছি,
ফলে সেটা আমার ও আচ্ছা, সবসময় যে মেনেছি এরকম নয়, মানে মেনে নিয়েই পাঠটা করতে হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে মানে নিয়েছি ভালোই করছি বলছে কমাতে, তো যা কমিয়ে দিই, তোমার প্রজেক্ট তুমি বোঝো। কিন্তু পরে গিয়ে বলেছি যে ঠিক বলেছি, সেইটা মানে সেটা নির্দেশকের কাজও, কিন্তু আমি বলছি সেটা খুব চমৎকারভাবে আমায় বেঁধে রেখেছিল। না, সেটার একটা ব্যাপার হচ্ছে যে অভিনেতারা যখন একটা চরিত্রকে দেখে সে তো শুধু নিজের চরিত্রটাই দেখছে। আমার একটা সুবিধা হচ্ছে আমি যেহেতু মানে বিগার পিকচারটা দেখতে পাচ্ছি, ফলে আমি কোথাও টোনটা কোথায় কোথায় রাখলে সুবিধা হয়, বা কোথায় বেড়ে যাচ্ছে, কোথাও কমে যাচ্ছে, একটু ছন্দপতন হলো কিনা সেইটা বোঝার ক্ষেত্রে আমার একটা সুবিধা আছে, যেহেতু আমি ম্যাক্রো পিকচারটা দেখছি। একজন অভিনেতাকে অনেক অনেক বেশি করে নিজের চরিত্রটাকে দেখতে হচ্ছে, সেটা ওদের ক্ষেত্রে সুবিধেও, ফলে ওর চরিত্রটার ব্যাপারে ও আমার থেকে অনেক বেশি জানে। কিন্তু ওভারঅল পিকচারটা যেহেতু আমার কাছে বেশি ক্লিয়ার, ফলে আমি কোথাও গিয়ে ওই টোনটা সেট করতে পারছি আর কি। দাদা প্রথমে বললে যে তোমার একজন মহিলা বস আছে, তো আর তুমি একটু তাদেরকে মানে পছন্দ করো না যে একজন মেয়ে সে গোয়েন্দাগিরি করছে প্লাস মহিলা বস, তো এই বিষয়টা নিয়ে কি বলবে? না, আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি মহিলারা গোয়েন্দাগিরি করবেন, বস হবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, ভালোই লাগে আমার। লস্করের একটু সমস্যা আছে, এটা এরকম নয় যে আলাদা করে কিছু যে লাল টিকা পরে ঘুরছে এরকম নয়, কিন্তু সাধারণভাবেই আর কি কেউ নিজে যদি অতটা যোগ্য না হয়, তার আশেপাশের সমস্ত যোগ্য লোককেই তার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, এবং লস্করের একটা ক্যাজুয়াল মিসোজিনি আছে, সাধারণভাবে ট্রেনে ঠিকই, সেইটা তো আছেই। মানে আর তার মানে তুই এই চরিত্রটা জাস্ট একটু বোঝার সুবিধার জন্য বলি যে সিধুদি যে চরিত্রটা লস্করের বস, সেটা অনেকটাই ফেলুদার সিধু জ্যাঠার থেকে অনুপ্রাণিত, যে চারুর মেন্টর এবং দিদি। তো সেই সিধুদির কারণেই চারু কলকাতা পুলিশের বেশ কিছু এমন কেস যেগুলো পুলিশ নিজে হয়তো খুব একটা গতি করে উঠতে পারছে না, কেননা পুলিশের বেশিরভাগ অফিসাররাই লস্করের মতো। তো তখন চারুর সাহায্য নেয়, কিন্তু সেটা আনঅফিসিয়ালি। ফলে চারুর ক্রাইসিসটা হচ্ছে হয়তো সেই কেসও সলভ করে, কিন্তু ওর নাম কেউ কোনোদিন জানতে পারে না। এখানে আমি আরেকটা কথা বলবো, যেটা মিউজিকের সাথে রিলেটেড নয়, সেটা এই যে ক্যারেক্টারটা বললো সিধুদি, মানে আমরা সবাই সিধু জ্যাঠাকে আমরা জানি সিধু জ্যাঠা কিরকম। সিধু জ্যাঠার মধ্যে একটা ইনহেরেন্ট ওস্তাদি ছিল, আমি সবই পারতাম, কিছু করে আছেই। কিন্তু এই সিধুদির মধ্যে কিন্তু অদ্ভুত ভালনারেবিলিটি আছে, যেটা মানে রাইটিং এর মধ্যে, যেটা চারুর মধ্যেও আছে, যেটা কিন্তু এই ক্ষেত্রে সিরিজটা ইউনিক হবে, কারণ প্রত্যেকের ভালনারেবিলিটি সমেত করছে, যেটা আমরা মানে রিয়েলিটিতে যেটা হয়, মানে ওস্তাদিটা কমান। যেমন এই যে আমি আগের দিন ওকে মজা করে বলছিলাম যে চারুর একটা ক্ষেত্রে একটা মিউজিক আমি করেছিলাম একটা সিনে, তো আমাকে বললো গিয়ে, আমার বাড়িতে যখন রিভিউ করছিল, বলছে যে এই মিউজিকটা রেখো না। বললাম কেন, এটা তো ভালো হচ্ছে। বলছে না, গ্লোরিফিকেশন মিউজিক হচ্ছে। হ্যাঁ, তো গ্লোরিফাই তো হবে, তো হিরো। বলছে না, বলছে ও যে পাকা, আমি সেটা দেখাতে যাচ্ছি যে ও কেস খেলো, তো তুমি এই মিউজিকটা করলে কি হচ্ছে যে ওর ব্যাভারটা উঠে আসছে, আমি সেটা চাইছি না। ও যে পাকা এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওকে অন্যরা বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু কেস খেতো, সেইটা বেরোতে হবে। সেটা খুব ইন্টারেস্টিং। মানে আমাদের যে কো রাইটার সৌমিত, ও যেমন খুব পাকা, হ্যাঁ, তো আমি ওকে বলছিলাম যে আমি যেটা সৌমিত আগের দিন বলছিলাম যে এই রাইটিংটা মানে এত অনেস্ট লেখা, আমার মাঝে মাঝে মনে হচ্ছে লেডি সৌমিত, মানে সৌমিতই একটা ফিমেল ভার্সন হয়েছে, আমি মতো অভিনয় করছি। সৌমিতকে বলছিলাম যে এই যে পাকামোটা, আমরা সবাই, আমাদের মধ্যে সবার মধ্যে পাকামো আছে একটা, কোথাও না কোথাও আমরা কেউ না কেউ কারোর না কারোর কাছে পাকামো করি, এবং কেউ না কেউ আমাদের পাকা বলে। এবং না ফেলুদা ব্যোমকেশের গল্প, মানে তুমি ধরো ফেলুদাকে তুমি জিজ্ঞেস করলে যে ফেলুদা ওটা কি, বলে এটা হচ্ছে রিক্সা, 1911 সালে এইভাবে রিক্সা চালু হয়েছিল। তো সেইটা, এই যে ইনফরমেশন ডাম্পটা, এইটা তো আছে। এবার ছোটবেলায় আমাদের এটা খুব ভালো লাগতো, কারণ সত্যি এটা শিশু সাহিত্যের মতোই লিখেছিলেন। আমাদের সেটা মানে আমি সত্যি বহু জিনিস এমন রয়েছে যেটা আমি প্রথম ফেলুদার গল্প পড়ে জানতে পেরেছি। ফলে এই মানে কি বলবো, ইনফরমেশনের যে তথ্য সরবরাহ করার দায়টা, সেটা ফেলুদার গল্পের ক্ষেত্রে ছিল। কিন্তু বাঙালিরা কোথাও গিয়ে একটু বুদ্ধিমান হলেই তার মধ্যে এই পাকামোটা এমনি চলে আসে। আমি যেটা চেষ্টা করেছি যে চারুর মধ্যে সেটা রেখেছি, কিন্তু সেটার খারাপ দিকটাও দেখানোর চেষ্টা করেছি। সেটাকে আমি খুব তোল্লাই দিয়েছি এমনটা নয়। চারুর এই যে ওস্তাদি, যে পাকামো, যেটা আমাদের সমস্ত গোয়েন্দাদের মধ্যে আছে, সেটাকেও আমি মানে সেটার মতো করে দেখানোর চেষ্টা করেছি। এবার সেটা ভালো লাগবে না খারাপ লাগবে, সেটা তো দর্শকের উপর না, কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে আছে, এটাই বলছি। এই যে পাকামোটা এক্সপোজ করেছে ও, সেটাও কিন্তু সূক্ষ্মভাবে, না কোথাও আমাদের কোনো ব্ল্যাটেন্ট ব্যাপার নেই যেটা আমি দেখাচ্ছি চোখে আঙুল দিয়ে, এইটা নেই। যেটা আমার এই সিরিজের সবচেয়ে বড় ইউএসপি লাগে, দর্শকরা হয়তো মানে পার্টিকুলারলি আইডেন্টিফাই করতে পারবে না, কিন্তু কোথাও একটা সাবকনসিয়াসলি হিট করবে যে ভীষণ, প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ রিয়েলিস্টিক। মানে ডায়ালগ, মানে সৌমিত ইজ এন এক্সেলেন্ট ডায়ালগ রাইটার, এবং ওর ডায়ালগের মধ্যেও আমরা অনেক সময় মজা করে বলি এই ডায়ালগটা তো সবাই বুঝবে না, মানে এটা হচ্ছে ওর যে ওর একটু ওভার দ্য টপ
ওরটা ন্যাচারাল। কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা ডায়লগ, বিশেষ করে লস্করের ক্ষেত্রে, লস্কর এবং যে আমাদের চারুর যে কথোপকথনগুলো এত উইটি, এবং প্রত্যেকটা একটাও কিন্তু ওভার দ্য টপ না। মনে হবে যেটা এই ইয়ার্কিটা আমরা তো মারি, এই ইয়ার্কিটা আমরা শুনি, আমাদের প্রত্যেকটা সার্কেলই এরকম লোক আছে যে লস্করের ওপর আমার ইরিটেশন হচ্ছে, চারুকে বলে খুব পাকা কেস খাবে, এই যে ব্যাপারটা, এইটা জয়দীপ সাকসেসফুলি করতে পেরেছে, জয়দীপ এবং সৌমিত, যে এই যে ডায়ালগ এবং প্রত্যেকটা ক্যারেক্টার স্কেচ ভীষণ রিয়েলিস্টিক, এবং প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করবো। মানে গোয়েন্দা হলেও আমাদের এটা মনে হয় যে উপন্যাসেই আমরা পড়বো, এটা হবে না, যেহেতু জিতেই আছে রাইট, এটা নয়। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের মনে হবে যে মানে আমাদেরই গল্প। মানে চারু আমাদের পাশের বাড়িতে থাকে, চারু ব্যোমকেশ বা ফেলুদা পড়লে আমাদের যেটা মনে হয় যেটা একটা লার্জার দ্যান লাইফ একটা, সেটা এবং তারা কখনো ভুল করে না। মানে তুমি ধরো গোয়েন্দা গল্প পড়তে গেলে দেখবে যে পাঠক শুরু থেকে একটু তার মনে হলো যে বোধহয় এক্ষুনি গল্পের মাঝপথে গিয়ে আর কিন্তু সে বুঝতে পারছে না, সে একটু খেয়ে হারিয়ে ফেলেছে। ভালো গোয়েন্দা গল্পে, খারাপ হলে হয়তো আমরা বুঝতে পারি, ভালো গোয়েন্দা গল্পে শুধু ফেলুদা বুঝতে পারছে যে কে এক্ষুনি, তপসেও বুঝতে পারছে না, সে মাঝে মাঝে ফেলুদাকে খোঁচাচ্ছে যে কি কি মানে কি হতে পারে, কিন্তু ফেলুদা হেয়ালি করছে, সাসপেন্স বাড়াচ্ছে, লাস্টে গিয়ে যখন ধরে ফেলছে শেষে গিয়ে একটা গোল টেবিল বৈঠক করে গোয়েন্দা বলে দিচ্ছে, এক্সপ্লেন করে দিচ্ছে দর্শককে যে এইভাবে কোনটা হয়েছিল। তো আমি চেষ্টা করেছি সেটাকে কোথাও রিভার্স করার, কেননা আমাদের গোয়েন্দা অত বুদ্ধিমান নয়। বহু ক্ষেত্রে এমন আছে যে হয়তো একটা ক্লু সেটা চোখের সামনেই আছে, হয়তো বুদ্ধিমান দর্শক ধরে ফেলতে পারে, কিন্তু চারুর বুঝতে দেরি হচ্ছে, বাস্তবে যেমন হয়। তো সেইটা আমরা মেনটেন করার চেষ্টা করেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে ভালনারেবিলিটির কথা প্রাঞ্জল বললো, সেটা সমস্ত চরিত্রের ক্ষেত্রেই আছে। বিশেষত যেমন ধরো তপসিটা তো মানে খুবই আইকনিক চরিত্র, কিন্তু সেটাকেও একটা মানে আমাদের চেষ্টা করেছি আমরা মডার্ন ডে একটা স্পেস দিতে। যেমন যে আজকের দিনের বাচ্চারা যেরকম কি হয়, মানে বাচ্চা বোন নয়, সকলেই আমরা মোবাইল নিয়ে অবসেস। তপু যেহেতু জেনজি, তো ও একেবারেই সারাক্ষণই মোবাইলে গেম খেলছে, এবং ওর অ্যাটেনশন টু ডিটেল খুব কম। মানে আজকের বাচ্চাদের তুমি দেখবে যে ফোকাস থাকে না, মানে যেহেতু সারাক্ষণ মোবাইলে সে ব্যস্ত, কোনো কিছুর উপর বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারে না। এই ব্যাপারগুলো তপসের মধ্যে রয়েছে, এবং সেটা দেবমাল্য অভিনয় করেছে। ও নিজেও যেহেতু জেনজি, ও খুবই ভালোভাবে সেটা পুল অফ করেছে। এবং সিধুদির কথাটা যেটা বলছিলাম, যে মল্লিকা দিয়ে চরিত্রটা অভিনয় করেছে, সিধুদি চারুর মেন্টর এবং চারুর বস, যেটা মানে সিধু জ্যাঠার মতো বলতে পারি, মাইক্রোসফট হোমসের মতো বলতে পারি। মল্লিকা দি সেটা উইথ অল হার ভালনারেবিলিটিস, এবং এই যে দুটো সাইড, একদিকে সে স্নেহশীল দিদির মতো, আবার সে একটা কড়া ডিসিডি দিয়ে, তো এই দুটো দ্বৈত সত্তাটাও মল্লিকা দি খুবই ভালোভাবে সেটাকে এস্টাবলিশ করেছে। মল্লিকা দিয়ে দেবমাল্যের কথা বললাম, বাকি আমার যারা মানে একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে চৈতি ঘোষাল অভিনয় করেছেন। সেটা ব্ল্যাক ম্যাজিশিয়ান, খুবই ইন্টারেস্টিং চরিত্র। চৈতিদিও কাজটা করে খুব মজা পেয়েছে, আমাদেরও মানে দারুণ লেগেছে। চৈতিদিকে এরকমভাবে আমরা সত্যি মানে অনেক ক্ষেত্রেই বলা হয় যে এই চরিত্রটা এরকম কখনো করেনি, কিন্তু চৈতিদির চরিত্রটা দেখলেই সকলে বুঝতে পারবে যে এরকম চরিত্র চৈতিদিকে দেখা যায়নি, এবং সেটা খুবই ভালোভাবে চৈতিদি পুল অফ করেছে। আর মামেলা রয়েছে ম্যাডি বলে একটি চরিত্রে, সে একটু ডিজিটাল মার্কেটিং এর ইন্টার্ন, সেও একটি জেনজি বাচ্চা, এবং তবু তার প্রেমে পড়ে। তো পামেলা খুব মানে নতুন কাজ করছে, কিন্তু খুবই খুবই ভালোভাবে করেছে। এবং হ্যাঁ, মানে ওর মধ্যে একটা মানে নতুন কাজ করলে যেটা হয়, তার মধ্যে একটা সেটা ইনস্টিংক্টিভ ব্যাপার থাকে। হয়তো অভিনয়টাকে খুব একটা টেকনিক্যালি অ্যাপ্রোচ করছে না, ওর কোনো মেথড নেই, ওর জাস্ট যেটা মনে হচ্ছে সেটা করছে, কিন্তু সেটার মধ্যে একটা স্পন্টেনিটি, একটা স্বতঃস্ফূর্ততা থাকে। তো ফলে সেটা দেখতে ভীষণ ফ্রেশ লাগছে, এবং তবুর সাথে কেমিস্ট্রিটাও খুবই জমাটি লাগছে দর্শকের। মানে আমাদের তো খুবই ভালো লাগছে, দর্শকেরও অতটাই ভালো লাগবে বলে আমাদের আশা। এই সবুজ বর্ধন, ও রয়েছে ললিত মোহন একটা চরিত্রে, কিন্তু সবটা তুমি আমাকে এরকম বলে দিতে বলবো না, তাহলে তো আমি আস্তে আস্তে প্লটটাই বলে ফেলবো। তাহলে থাক, আমরা সেই লোভ আপাতত সংবরণ করি। সবুজকে একটা বিশেষ চরিত্রে দেখা যাবে, কিন্তু সেটা দর্শককেই আবিষ্কার করতে হবে আর কি। থ্যাংক ইউ। লাস্ট প্রশ্ন আমার অনুজয়দার কাছে, যে এই লস্কর চরিত্রটা, যারা এতক্ষণ ধরে কথা হলো যে এটা একটা মজার চরিত্র, কথোপকথন একটু অন্য ধরনের, তোমার চরিত্রটা করে কিরকম মানে এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। খুবই মানে মজা লেগেছে এই পাঠটা করে। আমি সত্যি এরকম পাঠ আগে কখনো করিনি, না সত্যি কথা করিনি। তার কারণ হচ্ছে যে এরকম মানে একটু ভোঁতা লোক, হ্যাঁ, এরকম পাঠ আমি করিনি। এবং এই লোকটা যে মানে একটা হাল ছেড়ে দেওয়া লোক, সে কিছুই করবে না, অথচ তার নাম হবে। এই যে একটা সরকারি কেরানির যে মন, যে আমি কিছু করব না কিন্তু নাম হবে আমার, সেইটা। এবং হচ্ছে যে এ যেভাবে পৃথিবীটাকে দেখে, দুনিয়াটাকে দেখে, এ অনায়াসে বলতে পারে তার সমস্ত কাজ আছে, যেটা আমরা ট্রেলারেও দেখেছি, যে ওই কাজটা কি হয়েছে, তদন্ত চলছে, অমুকটা হয়েছে, তদন্ত চলছে। এই যে একটা মানে চলমান হ্যাঁ হচ্ছে তার জীবনে, যেটা আপনি রেগে যান, ওটা হবে, ফাইলের কাজটা হবে, এখন আমি এটা করে নিই। ফলে এই যে আসলে কিছুই করছে না, বলে ক্যারাম খেলছে,
এবং এটা এরকম একটা জায়গাও এইখানে আছে, যে ছোট্ট কথা এটা এর প্রসঙ্গে বলি, যে একজন লোক একটা ডাকতে এসছে, সিরিয়াস কাজ ওকে করতে বলি, দেখতে পাচ্ছ আমি ক্যারাম খেলছি, আমার ডাকছো কেন? ও তখন অফিসে কাজ করার কথা। ফলে এরকম একটা চরিত্রটা আমি আগে কখনো করিনি। এরকম আমি দাবি করছি এরকম চরিত্র কোনোদিন পৃথিবীতে লেখাই হয়নি। প্রচুর লেখা হয়েছে, কিন্তু আমি কখনো পাঠটা করিনি, এবং ফলে আমার খুবই আনন্দ হতো এই পাঠটা করতে, খুবই আনন্দ হতো। কিন্তু এত উইটি ডায়লগ, মানে সাধারণত আমরা কি দেখি, এটা আমি অনেক সময় দেখি কি, যে ডায়লগ রাইটার হয় সে ধরো তার তো একটা উইট আছে, সে সেটা মুখে ধরো ও একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, কোথাও একটা রিজেম্বলেন্সও অনেক সময় এসে যায়। যেহেতু লিখছি আমি, তাহলে আমি ডায়লগ রাইটার, তো ওর ক্ষেত্রে যে উইটটা আছে ওর ক্ষেত্রে সেই একই উইটটা দেখিয়ে ফেলি। এই ক্ষেত্রে এটা এমন ইন্টারেস্টিং হয়েছে, মানে ওর লস্ট করে ডায়লগগুলো, মানে আমি বলবো এখন অব্দি অনুজয়ের যেমন, আমার মনে হয় সৌমিতর এটা সেরা কাজ, কারণ ওর যে ডায়লগগুলো লিখছে ওটা মনে হচ্ছে না যে সৌমিত লিখছে, মনে হচ্ছে এটা লস্ট করেই বলছে। এটা আলাদা করে দেখি, মানে প্রত্যেক যেটা মানে ও দায়ী অভিনয়টা, কিন্তু সত্যি মানে ওর এত ভালো পারফরমেন্স আমি আগে দেখিনি। এবং চারু যেমন হিরো, তেমন ও কিন্তু হিরো এই সিরিজে। এটা সিরিজ দেখার পরে বোঝা যাবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সিরিজে না, মানে এই সিজনে না হলে অন্তত পরের সিজনে হয়ে উঠতে পারে। না, পরের সিজন যে হচ্ছে হবে তার আশা আছে, সেটা যেন ভালো লাগে। পরিচালককে বলবো যে এই ডিটেকটিভ চারুলতা নিয়ে দর্শকদের জন্য যদি তুমি কিছু বলে দাও। এটা আমাদের খুবই ভালোবাসার কাজ। অনুজয় যেমন বলছিল যে ও চরিত্রটা করে মজা পেত, আমারও, যেটা আমি আগে বলতে মিস করলাম, অনুজয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। মানে আমার চিক ফ্লিক আমার প্রথম সিরিজ ক্লিকে, অনুজয়েরও সেই অর্থে প্রথমবার মানে মুখ্য চরিত্রে অভিনয় করা। তো ফলে এটা আমাদের কাইন্ড অফ রিইউনিয়ন। এবং মানে আমিও মানে চিক ফ্লিকের পরে আরও যখন সিরিজ করেছি সেখানে আমি ঘটনাচক্রে অনুজয়কে কাস্ট করিনি, কিন্তু আমি মুখিয়ে থাকতাম যে কীভাবে কবে আবার ওর সাথে কাজ করা যায়, কীভাবে ওরকম চরিত্র পাওয়া যায়। তো ফলে সেইটা করতে পেরে খুবই মজা হয়েছে। এবং মানে যেটা বললাম সুরঙ্গনার কথা, যে আমার তো মানে ভীষণ ভালো লেগেছে। আমি বারবার চাইবো মানে অনুজয়, সুরঙ্গনা এরকম ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করতে। তাহলে কি হয়, এই সুবিধাটা হয় যে আমাকে কিছু করতেও হয় না, উল্টে প্রশংসাও পাওয়া যায়। হ্যাঁ, মানে লস্করটা হলে তাহলে আমার থেকেই অনুপ্রাণিত, আমি ঠিক শিওর নেই। তো যাই হোক, মানে আমার দর্শকের কাছে যেটা বলার, যে একসাথে এই সিরিজটার মধ্যে যে বাঙালির চিরাচরিত গোয়েন্দা গল্প এবং তার নস্টালজিয়া, এবং তার পাশাপাশি একটা জমজমাট রহস্য গল্প, সবটাই আমরা একসাথে প্রমিস করছি। এবং এর মধ্যে একটা সুপারন্যাচারাল এলিমেন্টও রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় দর্শকের খুবই ভালো লাগবে। কেউ যদি শুধু নিছক একটা গোয়েন্দা গল্প দেখতে বসেন, মানে এবং বাড়ির সকলে মিলে দেখতে বসেন, তাহলেও তার ভালো লাগবে। এবার তিনি যদি গোয়েন্দা গল্পের ফ্যান হন, তিনি যদি ফেলুদা ব্যোমকেশ শার্লকের ফ্যান হন, তাহলে তিনি একটু বাড়তি মজা পাবেন। এবার এমনও নয় যে তাকে মানে বই নিয়ে বসতে হবে, যে গোয়েন্দা গল্প মানে না পড়লে সে মানে খেয়েই পাবে না, এমনটা মোটেই নয়। যথেষ্ট উপভোগ্য একটা সিরিজ, কিন্তু ওগুলো পড়া থাকলে হয়তো কিছু বাড়তি লেয়ার সে খুঁজে পেলো, একটু বাড়তি মজা পেলো। তো এটুকুই আমার ধারণা, সকলের একসাথে দেখার মতো সিরিজ এবং সকলেরই ভালো লাগবে। আগামী 10ই এপ্রিল ক্লিকের পর্দায় আসছে ডিটেকটিভ চারুলতা। ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গেছে, আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাবেন। 10ই এপ্রিল পর্দায় আসছে, মানে মোবাইলের পর্দায় আসছে। তো দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাদের আড্ডায় এতক্ষণ থাকার জন্য। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।